পরিষ্কারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেন, 15 বছরের জঞ্জাল রাতারাতি দূর করা যাবে না। তবে 3 মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না। বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের ছাত্র জনতা বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ফেসিবাদের দোসররা যাতে চক্রান্তের সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত আওয়ামী লীগ সরকার নজিরবিহীন দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে দেশের আর্থিক খাতে গভীর ক্ষত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশের আর্থিক এবং জ্বালানি খাতকে ফুসফুস আখ্যা দিয়ে বলেন, এ দুটি খাতকেই নষ্ট করে দিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার শীর্ষক এই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন আর্থিক খাতে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি গ্রহণ, অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে আসা সহ নানা অনিয়মের চিত্র। আর এ কারণে দেশের অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত হয়েছে, এটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, সে তো বহু দেশ গিয়েছে, এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত কারাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই থাকে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, স্টেট ওন এন্টারপ্রাইজ, গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না। দৃশ্যমান উন্নয়নের জন্য আর্থিক এবং জ্বালানি খাতে বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ভুল এবং মিথ্যা তথ্য উপাত্ত জনগণের কাছে তুলে ধরত আওয়ামী লীগ। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল। মানুষের মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে, টু লাংস, বাংলাদেশের দুটো লাংস কি? একটা লাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা লাংস এনার্জি সেক্টর। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। বিগত সরকার রাজনৈতিক কারণে কিছু মানুষকে বিশেষ সুবিধা দিতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নিজেদের মতো করে সাজিয়েছিল মন্তব্য করে বর্তমান কমিশনার ফারজানা লালারুক বলেন, পুঁজিবাজারে মানুষের আস্থা সংকট তৈরি করেছিল আওয়ামী লীগ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান পুনর্লিখন নয়, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংশোধন করা দরকার বলে মনে করেন সাবেক বিচারপতি, সিনিয়র আইনজীবী এবং বিশিষ্ট নাগরিকরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সব সরকারই সংবিধানকে রাজনৈতিক বিবেচনায় সংশোধন করেছে উল্লেখ করে তারা আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে বেশি কলুষিত করা হয়েছে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। সংস্কার কমিশনও গঠন করে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে ল রিপোর্টার্স ফোরাম কেমন সংবিধান চাই শিরোনামে এই সেমিনারের আয়োজন করে। এতে সংবিধানের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন। গণ অভ্যুত্থান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সময়ের মাধ্যমে প্রস্তাবনার উপর রাখা বক্তব্যে বক্তারা বলেন, 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে দলীয় ও রাজনৈতিক বিবেচনায়। গণতন্ত্র এবং ভোটাধিকারও হরণ করা হয়েছে। সংবিধান থেকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সংবিধানটাকে নষ্ট করেছে। আরও অনেকগুলো অসঙ্গতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার। সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যেই আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত, 70 অনুচ্ছেদ বাতিল, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সুপারিশ করেন আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যারা জীবন দিল তাদের যে চিন্তা ভাবনা, এগুলাকে তাদের যে চাওয়া পাওয়া, এগুলাকে অ্যাকোমোডেট করে একটা সংলাপ সৃষ্টি করা এবং এই সংলাপের ভিত্তিতে একটা রাজনৈতিক সমঝোতা করা এবং সেই সমঝোতা অনুযায়ী ইলেকশন করা এবং ইলেকশন করে যারা আসবে তারা এদের প্রত্যেকটা কাজটাকে অনুমোদন করবে। পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না। সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে, সেটাও মিনিমাম কোর, মানে ন্যূনতম কিছু বিষয় যদি কনসেনসাস আনা যায়। সব বিষয় নিয়ে তো আর কনসেনসাস এত সহজে হবে না, সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে। সেমিনারে বক্তারা ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরি এবং যারা বিচারপতি হবেন তাদের যেন কোনো রাজনৈতিক পরিচয় না থাকে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা থাকা দরকার, যাতে করে সরকার যা চায় তাদের ইশারায় যেন না চলে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকায় 7 ও 4 বছরের 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক দিনমজুর বাবা। শনিবার সকালে মিরপুরের পল্লবীর বাইগাটেক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ এবং আর্থিক অনটনের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারেন অভিযুক্ত বাবা। রাতে ওই ঘটনায় বাবা আহাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী। আবির আহমেদের রিপোর্ট। প্রতিদিনের মতো আজ 2 ছেলে বিজয় ও মুসাকে সাথে নিয়ে কাজে বের হননি তাদের মা রোজিনা বেগম। বের হওয়ার 2 ঘন্টা পর খবর পান গলা কেটে হত্যা করা হয়েছে তার প্রাণপ্রিয় সন্তানদেরকে। সে সময় পাশের ঘরেই ছিলেন নানা জোবেদ আলী। বাচ্চাদের চিৎকারের শব্দে ছুটে গিয়ে দেখতে পান রক্তাক্ত 2 নাতির নিথর দেহ। আমার অনুমান গলা এ সময় ঘাতক বাবা আহাদ আলী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। 2 বাচ্চারে মজায় না খাওয়াইতেছে, জুস আনলো, জুস না খাওয়াইলো ওর বাপের। তা আমি প্রতিদিনই আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যাই। তা আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই। তবে প্রতিবেশীরা বলছেন আহাদ আলীর মতো একজন নিরীহ মানুষ এমন নৃশংসতা করতে পারেন তা তাদের কল্পনারও বাইরে। মানে মানুষ হিসাবে অনেক কোনো সময় খারাপ ছিল না, কিন্তু এই বর্বরতার কাহিনীটা যে করছে, মানে কি কারণে করছে বা কি উদ্দেশ্য, ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে।
পুলিশ জানায় 999-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত আহাদকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পুলিশের ধারণা পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে আহাদ। তাদের 7 বছর পূর্বে বিয়ে হয়েছে, তবে তাদের ঘরে দুইটা সন্তান ছিল এবং যে তাদের পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহাদের শ্বাসনালী কেটে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রংপুরের শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে শনিবার একথা বলেন তিনি। এই ফারুকী কোন সময় বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। সিলেটের MAJ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার তাকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তিনি নিজ জন্মস্থান মৌলভীবাজারের সদর উপজেলার বাউঘড়িয়ায় পৌঁছে তার মা বাবার কবর জিয়ারত করেন। পরে বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন মাহিদুর রহমান। অন্যদিকে বিএনপির উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সহযোগিতায় রোগাক্রান্ত বন্যার্ত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রত্যন্ত গ্রাম ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কালা কানুনের কারণে সাংবাদিকদেরও হয়রানি এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাধারণ সভায় একথা বলেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের প্রেসক্লাব থেকে সদস্যপদ বাতিলের দাবি করেন। বলেন, প্রেসক্লাবের নির্বাচনের আগে সংস্কার জরুরি, তাই বিগত দিনে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দলীয় কারণে যাদের সদস্যপদ দেয়া হয়নি তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সে সঙ্গে ভুয়া সদস্যপদ বাতিল করে যোগ্য এবং পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। এছাড়া ফরিদা ইয়াসমিন এবং শ্যামল দত্তের নেতৃত্বাধীন সাবেক কমিটির দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি উল্লেখ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্য গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। দ্রুত নির্বাচনে রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে সৌদি আরব বিএনপির নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানিয়েছেন, সফররত ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদকে দেয়া রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় এই দাবি জানিয়েছেন নেতারা। সভাপতিত্ব করেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন। প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন সহ লক্ষ্মীপুর এবং প্রবাসী রামগঞ্জ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। চাকরির পাশাপাশি সৌদি আরবে বাড়ছে প্রবাসীদের বিনিয়োগ। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন, বাংলাদেশে খাবারের ব্র্যান্ডিং করতে জেদ্দার আল বালাদে মেজবান কিং ডায়মন্ড রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কমিউনিটির বিশিষ্টজনরা। তারা বলেন, সৌদিতে নিজস্ব মালিকানায় ব্যবসার সুযোগ দেয়ায় বাংলাদেশিদের বিনিয়োগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এতে কর্মসংস্থানের পাশাপাশি অব্যাহত রয়েছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশি প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সৌদি নাগরিক হানি বিন গাজী। এ সময় উপস্থিত ছিলেন